তো মাগরিবের নামাজের জন্য আমরা যেহেতু টাইম আরো সামনে আগাবে আস্তে আস্তে, তো সেজন্য নামাজের টাইম হাতে রেখে আমরা শুরু করব। ওকে। লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট যারা করছেন সবাইকে থ্যাঙ্কস, সবারটাই সুন্দর হয়েছে, বাট অনেকেই করেন নাই। তো অ্যাসাইনমেন্ট করতে হবে সবাইকে, হ্যাঁ। যারা করেন নাই তারা অবশ্যই আজকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটার সাথে গত ক্লাসের অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করে দেবেন। ঠিক আছে? আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, আমরা দেখব। বলেন। তাজুল ইসলাম বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমি আসলে অ্যাসাইনমেন্টটা করতে পারিনি, কেন আমি বারবার ডাউনলোড দিছি, ডাউনলোড দেওয়ার পরে এটা ডাউনলোড নেয় না। এখন ফোন দিয়ে ওনাদেরকে সাথে যোগাযোগ করলাম, বললো যে আবার ডিলিট করে আবার দেন। আবার ডিলিট করে আবারও ডাউনলোড করে আবারও ইনস্টল দিচ্ছি, এটা হয়নি। বিষয়টা কি বুঝতেছি না। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া বলতেছি এক্সপোর্ট করতে পারছি না কোনোভাবে, মানে নিচে উইন্ডোজে করতেছি তো, বাট এক্সপোর্ট অপশনটাই আসতেছে না। মানে ফাইল থেকে এক্সপোর্টে যেতে পারতেছি, তারপর আপনি যা দেখাচ্ছেন ওটা করতেছি, বাট নিচে গিয়ে আর সেভও হচ্ছে না, এক্সপোর্টও হচ্ছে না, মানে সেভ করার পরও এটা ওই ফোল্ডারে দেখাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, তাজুল ইসলাম ওনারা কি কোনো টাইম দিছে স্ক্রিন শেয়ার করার জন্য বলছে? স্ক্রিন শেয়ার আমি দিছি, উনি আবার লিংক দিছে। হ্যাঁ, উনি বললো যে আবার এই লিংক দিলাম, এখান থেকে ডাউনলোড করে। ওইখান থেকে ডাউনলোড করে আবারও ইনস্টল দেওয়ার চেষ্টা করলাম। তাহলে ওইখানে আবার জানাতে হবে যে ইনস্টল হচ্ছে না, আপনি স্ক্রিন শেয়ার করে একটু করে দিতে পারেন কিনা দেখেন, এটা ওনাকে বলেন। হ্যাঁ, আচ্ছা, যদি করতে পারেন। আমাদের যে বলছিলেন একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন, তো আমরা যেন সমস্যাগুলো শেয়ার করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, সেটা তো আর হলো না। ওইটা হবে, পরে হবে, আরো দু একটা ক্লাস পরে, আমি তো বলে দিছি। ইনিশিয়ালি পাবেন না, কেমন? এটা হচ্ছে আপনার 2-3টা ক্লাস পরে পাবেন, ফিল্টারিং হওয়ার পরে। আচ্ছা, এরপরে আর কি বলছিলেন? আসসালামু আলাইকুম। সৌমেন। সৌমেন কে? ভাইয়া বলেন, আমির বলেন। হ্যালো, আমি মাসুদ বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন প্লিজ। দিগন্ত বাংলা। জি, আমি প্রথম ক্লাসটা করতে পারিনি। এখন সেই ক্ষেত্রে কি করণীয় একটু প্লিজ জানাবেন। কেন করেননি সেটা বলেন আগে। প্রথম ক্লাস করেননি কেন? আসলে আমি ক্লাসের তথ্যটা পাইনি যে কবে থেকে শুরু হবে। আচ্ছা ভাইয়া, আমার একটু আচ্ছা, ওইটা সমস্যা। হচ্ছে ক্লাসের সব সেটা ভিডিও হলো গ্রুপে দেওয়া হয়, ওইখান থেকে দেখে নিন আপনি। আচ্ছা, হ্যালো, আমির হোসেন বলেন, দ্রুত বলেন। প্রথম হ্যাঁ, ক্লাসটায় আমি আসসালামু আলাইকুম। জয়েন করতে করতে দেরি হয়ে গেছে, যার ফলে আমি রেকর্ডেড ভিডিও শুরুতে দেখছেন? বুঝি নাই। হ্যালো, আচ্ছা, এখন সবার মাইক অফ থাকবে, হ্যাঁ। যারা প্রথম ক্লাস করেন নাই বা করতে পারেন নাই, রেকর্ডেড ভিডিও অলরেডি ওখানে আপলোড হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। ওইটা কি আপনারা দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে ক্লাস শেষে দেখে নেবেন, হুম। আর ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, কেমন? কখন কি পোস্ট হলো, কোনটা শেয়ার হলো, এটা অবশ্যই ক্লাস কি শুরু হয়, ক্লাস তো চলতেছে, এই যে আমরা কথাবার্তা বলতেছি, এটা কি ক্লাস না? অবশ্যই ক্লাসের টপিক বা ক্লাসের পার্ট, ক্লাস চলতেছে তো। রেকর্ডেড ক্লাস দেখে নিন ভাই। হুম, অ্যাটেন্ডেন্স হচ্ছে, আমাদের অ্যাটেন্ডেন্স গুলো অটো ট্র্যাক হয়, কেমন? যখন আপনারা ক্লাসে এন্ট্রি নেন ওই সময় ট্র্যাকিং হয়ে যায়। ইভেন আপনি যখন ক্লাস থেকে বের হচ্ছেন, কখন বের হলেন, কোন ইমেল দিয়ে আপনি জয়েন করলেন, কতক্ষণ ক্লাসে আপনি স্টে করলেন, সবকিছু কিন্তু এখানে ট্র্যাক হচ্ছে, সফটওয়্যার দিয়ে ট্র্যাক হচ্ছে।
ওকে, তাহলে আবার বলছি যে কোন কোশ্চেনটা শুরুতে পেলাম সেটা হচ্ছে ওই যে অনেকে ক্লাস করেন নাই, তো সেটার ভিডিও দেওয়া আছে। শুধু ওইটাই না, প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবেন একটা লিঙ্ক শেয়ার করা আছে, আপনারা লিঙ্কগুলো একটু খেয়াল করবেন। এটা খেয়ালই করেন না, এটা হচ্ছে আপনাদের প্রবলেম। গ্রুপে ঢুকে একটু স্টাডি করবেন যে কোন লিঙ্ক কিসের। অনেকগুলো লিঙ্ক আছে, সফটওয়্যার লিঙ্ক, ক্লাসের জয়েন করার লিঙ্ক, এরপর রেকর্ডেড ভিডিও লিঙ্ক। এই লিঙ্কগুলো একটু দেখবেন, তাহলে পেয়ে যাবেন অ্যান্সারগুলো। ঠিক আছে, ক্লাস রিলেটেড কোশ্চেনগুলো আমরা একদম শেষের দিকে নিব এখন। এগুলো করে সময় নষ্ট করবেন না, কেমন? ওকে ফাইন, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকের টপিক মোটামুটি ইম্পর্টেন্ট। শুরুতে একটা পার্ট আছে ইফেক্ট কন্ট্রোল। এটা শেষ করে তারপরে একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আমরা আজকে কাট করব, সেটা হচ্ছে ক্রোমা কি, অর্থাৎ গ্রিন স্ক্রিন রিমুভ। খুবই মজার একটা কাজ এবং খুবই সহজ। এটা যে কেউ করতে পারে, একবার দেখলেই বোঝা যাবে। এটা দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটা ভিডিও অন করলাম এখানে। ব্যাস। হুম। এখন এই লেয়ারটা অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলের যে অপশনগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন, যদি কোনো লেয়ার এখানে সিলেক্টেড না থাকে তখন ইফেক্ট কন্ট্রোলের অপশনই পাবেন না। দেখেন এখানে লেখা আছে নো ক্লিপ সিলেক্টেড। সিলেক্ট করলাম, এখন দেখা যাচ্ছে অপশনগুলো, বাট ডিসিলেক্ট করে দিলে আর কোনো অপশনই নাই। তার মানে ইফেক্ট কন্ট্রোল ব্যবহার করতে হলে আপনাকে প্রথমেই লেয়ার সিলেক্ট করতে হবে, সেটা যে লেয়ারই হোক। অডিও লেয়ার হতে পারে, ভিডিও লেয়ার, বা যে কোনো ফরম্যাটের ফাইল। তো এটার কাজটা কি সেটা একটু দেখবো এখান থেকে। তিনটা অপশন। প্রথমটা হচ্ছে মোশন, এটার মধ্যে পজিশন, স্কেল, রোটেশন এগুলো আছে। এরপর হচ্ছে অপাসিটি, এটার মধ্যে আছে উপরে মাস্ক, তারপর হচ্ছে অপাসিটি কন্ট্রোল, ব্লেন্ড মোড, এরপর হচ্ছে টাইম রিম্যাপিং। তো টাইম রিম্যাপিংটা আজকে টপিক না, আমি একটু দেখি। এটা হচ্ছে আজকে 2 নম্বর ক্লাস, তাই তো? এটা আজকে টপিক হওয়ার কথা না, এটা আজকে না। 3 নম্বর ক্লাসের টপিক, বাট এখানে আছে কিনা দেখি। না থাকলে এটা 3 নম্বর ক্লাসেই দেখাবো। এই যে এটা এটা দিছে আপনাদের 6 নম্বর ক্লাসে, টাইম রিম্যাপিং। তো সমস্যা নেই, যে ক্লাসে থাকবে ওই ক্লাসে আপনারা টপিক পেয়ে যাবেন। এই যে অনেকেই লেট করে জয়েন করছেন, ক্লাস করতে পারি নাই। ভেরি গুড, এই যে সুন্দর। আচ্ছা, সমস্যা নাই, যেহেতু আপনাদের ইস্যু আছে আহ সেক্ষেত্রে তার কিছু করার নেই, তাই না? আপনার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে, সমস্যা নাই। আর যারা ফ্রি আছে তারা তো অবশ্যই ফুল টাইম ক্লাস করবে। হুম, এই তো আপনারা আপনাদের মতো করে আপনারা ম্যানেজ করে নেবেন ক্লাসগুলো, যাতে করে অ্যাসাইনমেন্ট না মিস না যায় আর কি। তো ঠিক আছে।
তাহলে প্রথমে আমরা এটা দেখবো, মোশন, অপাসিটি, এগুলো দেখবো আজকে। হ্যাঁ, এগুলোর পাশাপাশি টপিকে যা যা আছে এগুলো শেষ করব। তো দেখেন প্রথমে দেওয়া আছে কি, পজিশন। এই পজিশনটা আপনি যে লেয়ারটা ধরে আছেন এখন, এই লেয়ারের ভিতরে যে অবজেক্ট আছে ওইটার পজিশন। অর্থাৎ আমরা চাইলে এই পজিশনের দুইটা ভ্যালু ব্যবহার করে আমরা এই অবজেক্টটাকে মুভ করতে পারি। দুইটা ভ্যালু দেওয়া আছে কি কারণে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো যদি এখানে ক্লিক করে আমি একটা মুভ করি তাহলে বুঝতে পারবেন এই যে মুভ হচ্ছে। এখন এইটা কোন দিকে মুভ হচ্ছে, হরিজন্টালি নাকি ভার্টিক্যালি বলেন তো, কে বলতে পারবেন দেখি? এখানে দ্রুত লেখেন, এটা হরিজন্টাল হচ্ছে নাকি ভার্টিক্যাল হচ্ছে? যে পাশাপাশি মুভ করলো এটা হরিজন্টাল, রাইট, এই তো সুন্দর, ভেরি গুড। তাহলে আপনারা এগুলো খুব ক্লিয়ারলি জানেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আর লিখতে হবে না, কেমন? তাহলে হরিজন্টাল ভার্টিক্যালের কোনো সমস্যা নেই, সবাই এগুলো বোঝেন। ব্যাস, এইটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু। তাহলে উপর নিচে মুভ করলে সেটা হচ্ছে ভার্টিক্যাল, পাশাপাশি হচ্ছে কি হরিজন্টাল। এখন এখানে একটা ব্যাপার দেখেন, যখনই মুভ করতেছি এটার কিন্তু আগের যে পজিশন ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? ধর আপনি এখানে রাখলেন, মুভ করলেন, হ্যাঁ, অথবা একটা পর্যায়ে এসে আপনার কাছে মনে হলো যে মুভ করছিলাম ঠিক আছে, বাট এখন আগের যে ডিফল্ট পজিশন ছিল সেখানে আমি ব্যাক করব। তাহলে সিম্পলি আপনি এখানে একটা দেখেন, একটা রিসেট বাটন আছে প্রত্যেকটা প্যারামিটারের সাথে, এগুলোকে প্যারামিটার বলে। এই প্যারামিটারের সাথে একটা করে রিসেট বাটন। আমি যদি পজিশন এখানে রিসেটে ক্লিক করি তাহলে কি হবে, আগের যে ভ্যালু ছিল বা আগের যে পজিশন ছিল ডিফল্ট ওইখানে ব্যাক করবে। তাহলে পজিশন দিয়ে যে মুভ করা যায়, খুবই সহজ জিনিস, এটা আমরা দেখলাম। এটা অ্যানিমেশন করেও করা যায়। এখন অ্যানিমেশনটা কিভাবে হয় সেটা এত বড় ভিডিও দেখে, মানে এই ভিডিও বলতে এই যে দেখেন পুরো ফ্রেম জুড়ে আছে, তাই না এই ভিডিওটা? তো এটা দিয়ে না করে আমরা কোনো একটা ছোট্ট এলিমেন্টস দিয়ে করে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো একটু স্কেলটা একটু দেখি, স্কেল কি করতে পারে, বড় করবে অথবা ছোট করবে, আই মিন জুম ইন অথবা জুম আউট। এটা ধরে একটু বাড়ালাম, দেখেন জুম ইন হয়ে যাচ্ছে, ছোট করলে জুম আউট হবে। এখন ফ্রেম সাইজ যতটুকু আছে এর বাইরে যদি জুম আউট করতে চান তাহলে কিন্তু এরকম ছোট হয়ে যাবে। তাহলে জুম ইন করা যাবে এবং জুম আউট করতে গেলে যতটুকু আমাদের রেঞ্জ আছে ওর বাইরে করা যাবে না। আচ্ছা, তাহলে আপনারা যখন দেখেন ভিডিওর মধ্যে হঠাৎ করে কোনো একটা জায়গা বড় হয়ে যাচ্ছে বা জুম করে দেখাচ্ছে আপনাকে, তো ওই পার্টগুলো এইখান থেকে করা হয়, স্কেলে এসে জাস্ট জুম ইন করে দেওয়া হয়। এখন এই যে জুম হলো, এখানে আমার সাবজেক্ট কিন্তু এক পাশে, এটা সেন্টার করা নাই। জুম করতে করতে আমি চাচ্ছি যে এই সাবজেক্টের ফেসটাকে আমি একটু সেন্টার রেখে বা আমার ফ্রেমের মধ্যে রেখে আমি জুম করবো, বাট একটা পর্যায়ে এসে দেখেন সাবজেক্টটা বাইরে চলে যাচ্ছে। এর কারণ হলো সেন্টার থেকে জুম হচ্ছে, এটা যেহেতু পাশে আছে, তো বড় হলে তো এটা একটা পর্যায়ে কাটা পড়বে, তাই না, ফ্রেমের বাইরে চলে যাবে স্বাভাবিক। এজন্য এখানে আরো একটু কাজ আছে, জুম অর্থাৎ স্কেল এবং পজিশনের দুইটার একটা কম্বিনেশন করতে হয়, এখানে কি ফ্রেম থাকতে হয় আর কি। ওকে, তাহলে বেসিক কাজগুলো একটু দেখে রাখেন যে স্কেল কি করে মূলত। জুমটা সেন্টারে রেখে কিভাবে করে এটা আমি দেখাবো পরে। তাহলে আমরা স্কেলটা জানলাম, পজিশনটাও জানলাম যে আসলে পজিশন দিয়ে করেটা কি। এবার আসি রোটেশন। দেখেন স্কেলের মধ্যে একটা পার্ট রয়ে গেছে, ইউনিফর্ম স্কেল। ইউনিফর্ম স্কেলটা যদি অন থাকে তাহলে কি হবে,
এখানে খেয়াল করলে বুঝবেন, আমি যখন বড় ছোট করতেছি চার পাশ থেকে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, অর্থাৎ প্রপোর্শন অনুযায়ী রেশিওটাকে মেনটেন করে কিন্তু বড় ছোট হচ্ছে। এমন না যে শুধু পাশাপাশি ছোট হচ্ছে বা বড় হচ্ছে, অথবা শুধুমাত্র উপর নিচে বড় ছোট হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে? একদম প্রপোর্শন অনুযায়ী চারপাশ থেকে সমানভাবে বড় অথবা ছোট হচ্ছে। তার মানে এটার কারণ হচ্ছে কি, ইউনিফর্ম অন করা আছে। এটা যদি অফ করে দিই, অর্থাৎ যদি আমার কোনো এক সাইড থেকে বড় ছোট করা লাগে, তখন এটা অফ করে দিতে হবে। রিসেট করে দিলাম, অফ। এবার স্কেলের দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে হাইট আর একটা উইথ। দুইটা 100 করা আছে। এখন আমাকে দুইটা অপশন আলাদা করে দিছে, আমি চাইলে যে কোনো একদিকে বড় ছোট করতে পারবো। এই দেখেন, এখন অনুপাতটা ঠিক রাখা হচ্ছে না যে কোনো একদিকে, অর্থাৎ আমাকে এখন আনলিঙ্ক করে দিছে এটাকে। হুম, আচ্ছা, তো ইউনিফর্ম অন রেখেই করার চেষ্টা করবেন। যদি কখনো বাই চান্স এরকম দরকার হয় যে আপনার যে কোনো এক সাইড থেকে করতে হবে, তখন হচ্ছে এটা ইউনিফর্মটা অন করে নেবেন বা অফ করে নেবেন আর কি। এবার আসি রোটেশন। বুঝতেই পারতেছেন, রোটেট, এটা আমার ফ্রেমটাকে ঘোরাবে। এই লেয়ার মধ্যে যা রাখবেন সেটা এভাবে রোটেট হবে। আমি একটু জুম করলাম, রোটেশনের ভ্যালু দিলে রোটেট হবে এরকম। এখন আপনি কতটুকু রোটেট করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আচ্ছা, তাহলে রোটেশন গেল। এগুলো আপাতত লাগবে না, অ্যাঙ্কর পয়েন্ট এগুলো পজিশন দিয়ে করে ফেলতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এইটা, তো এটা আপাতত স্কিপ রাখেন, এটা যদি সময় আসে দেখাবো না। অপাসিটি একটু খেয়াল করবেন, এটা আরো সহজ জিনিস। এই মাস্কিং এর আলাদা ক্লাস আছে, হ্যাঁ, তাহলে এগুলো আপাতত অফ রাখলাম। এটা খেয়াল করবেন, অপাসিটি মূলত করে কি, অনেকে জানার কথা। কে বলতে পারবেন বলেন তো, অপাসিটির মেইন কাজটা কি আসলে? অপাসিটি কি করতে পারে বলেন তো? ট্রান্সপারেন্সি কন্ট্রোল, ভেরি গুড। ইসরাত, আরশ চৌধুরী, সুন্দর। ট্রান্সপারেন্সি সেটিংস না কন্ট্রোল, হ্যাঁ একই জিনিস, ট্রান্সপারেন্ট করে, যাক ঠিক আছে। ঘোলা না, না ঘোলা করে না, কেমন ঘোলা করে না, ভিজিবিলিটি বাড়ায় কমায়, এতে সুন্দর। মুফাসসির বলছেন সুন্দর। কালার ঘনত্ব বাড়ায় কমায়, না কালার ঘনত্ব বাড়ায় কমায় হচ্ছে এটা না। হিউ স্যাচুরেশন ব্যবহার করলে হয়, রেজুলেশন বাড়ায়, না 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 এটা না। এই যে উপরে অনেকে বলে দিচ্ছে, হ্যাঁ কালারের ঘনত্ব না, ট্রান্সপারেন্সি কন্ট্রোল করে এটা। ফেসবুক গ্রুপে অ্যাকসেপ্ট করা হয়নি, আচ্ছা। এগুলোর সলিউশন তো দিয়ে দিছি আপনাদেরকে, ক্লাস না করলে কিভাবে করবেন, কেমনে অ্যাকসেপ্ট করবে সেটাও তো বলে দিছি। অফিসে যোগাযোগ করতে হবে এটার জন্য, ঠিক যাবে। ওকে, ঠিক আছে। অ্যাপ্রুভ তো করবে না, রিভিউ হওয়ার পরে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ সময় মতো অফিসিয়ালি এটা হয়ে যাবে, বাট আপনাদের কাজ হলো আপনাদের টাইমটা মেনটেন করে তারপর সাবমিট করা। আপনার সাবমিট করার পর আপনার দায়িত্ব শেষ। হুম, এখন কখন অ্যাপ্রুভ করবে অফিস, কখন দেখবে সেটা তাদের ব্যাপার, ঠিক আছে। আপনি সাবমিট করলেন কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়, কেমন, কারণ ওটা অটো অ্যাপ্রুভাল দিয়ে দিলে রিভিউ করতে মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট রিভিউ করে করে তারপরে হচ্ছে অ্যাপ্রুভ করা হয়।
যে কে সাবমিট করলো না, কার কাজ কিরকম হইলো, এটা দেখে দেখে তারপরে অ্যাপ্রুভাল অটো ম্যানুয়ালি করতে হয় আর কি। হ্যাঁ, তো এই জন্য যখনই সাবমিট করবেন তখন এটা পেন্ডিং এ থাকবে। তো ওইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, আপনারা জাস্ট সাবমিট করে রাখবেন, কেমন? ওকে, এবার আসি অপাসিটি। দেখেন কি করে 0 করে দিলাম, দেখেন একদম নাই কিছু। হুম, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কি ব্ল্যাক ছিল, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখেন ট্রান্সপারেন্সি আস্তে আস্তে কি হচ্ছে, ভিজিবিলিটি বাড়তেছে, ট্রান্সপারেন্সি কমতেছে। 100 করে দিলাম, এখন ট্রান্সপারেন্সি একদম 0, ভিজিবিলিটি 100। আবার যখন অপাসিটি 0, তাহলে ট্রান্সপারেন্সি 100, ভিজিবিলিটি 0। বিষয়টা হচ্ছে এরকম। এখানে কালারের ঘনত্ব না, এখানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এটা আরো ভালো করে বুঝবেন কিভাবে, ধরেন আমি এটার পিছনে একটা ভিডিও রাখলাম। তো এই লেয়ারটা হচ্ছে আমরা যেটা এখন দেখতে পাচ্ছেন, এটা নিচে আরেকটা ভিডিও আছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন না, কারণ উপরের লেয়ারটা পুরো জায়গাটা দখল করে আছে। যদি এর অপাসিটি কমানো হয় তখনই বুঝতে পারবেন যে নিচে কিছু আছে কিনা। দেখেন, যে দেখেন নিচের ভিডিওটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। মানে আয়না, গ্লাস, মিরর, এগুলো তো সবার বাসায় আছে ওরকম। তো অপোসিটি একদম 0 হয়ে গেলে তখন কি, তখন উপরে কিছু নাই, একদম ট্রান্সপারেন্ট। অপোসিটি যত বাড়বে তত ভিজিবিলিটি বাড়বে, এই তো। আচ্ছা, ব্লেন্ড মুড পরে এটা আলাদা ক্লাস পাবেন, তাহলে এইটুকু একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আসি ওই যে অ্যানিমেশনের কথা বলছিলাম, সেটা আবার কিভাবে করে। তো এই পার্টটা দেখানোর জন্য আমার একটা শেপ লাগবে। শেপ কোথায় পাবো? শেপ হচ্ছে, দেখেন এই যে টুলবারে আসার পর এখানে আহ, এই শেপ টুলটা পেন টুলের ভিতরে থাকতে পারে। তখন কি করবেন, পেন টুলে এসে লং প্রেস করবেন। লং প্রেস তো বোঝেন, মানে ক্লিক করে একটু ধরে রাখবেন, তাহলেই শেপগুলো পেয়ে যাবেন আর কি। আচ্ছা, যাদের 19 ভার্সন, আর আমি এখন মেকে বসছি তো, আহ, আজকে বাসা থেকে ক্লাস করাচ্ছি, আর একটু শিখ, যার ফলে বাসা থেকে ক্লাস করাতে হচ্ছে আর কি। অফিসের পিসিতে আবার 19 ভার্সন, তো অফিসিয়ালি আপনার 19 ভার্সনটাই ব্যবহার করবেন, কারণ অলওয়েজ ওইটা দিয়ে ক্লাস হওয়ার চান্স আর কি। আচ্ছা, তো ওইটাতে যেটা থাকে, পেন টুলের ভিতরে আমার শেপ টুলটা থাকে, তো এই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। শেপ টুলটা আলাদা করে নাও পেতে পারেন এখানে। তখন পেন টুলের উপরে ক্লিক করে একটু সময় ধরে রাখবেন, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, তাহলে দেখবেন পেন টুলের নিচে এই শেপ টুলগুলো চলে আসছে। তো এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, দেন সিম্পলি এখানে ড্র করে দিলাম। যে কোনো শেপ ড্র করার সময় যদি শিফট ব্যবহার করেন, শিফট চেপে ধরেন, তাহলে এটা চারপাশ থেকে সমান হবে, আর যদি শিফট না ধরেন তাহলে এরকম চ্যাপ্টা হয়ে যাবে। শিফট ধরে ড্র করলাম, এটা হচ্ছে সিলেকশন টুল। ড্র করার পর এই টুল দিয়ে আপনি মুভ করতে পারেন যে কোনো জায়গায়। এখন এটাকে কেন নিয়ে আসলাম, একটু অ্যানিমেশন কিভাবে করে সেটা দেখার জন্য। হুম, আচ্ছা, তো আমার লেয়ার কিন্তু সিলেক্টেড আছে, তাই না? এবার পজিশন, তো এই যে একটা পজিশন, এটা কিন্তু ফুল ফ্রেমের পজিশন। শেপ হচ্ছে একটা ডাইনামিক লেয়ার, শেপের জন্য আলাদা একটা কন্ট্রোল আছে, দেখেন। শেপ এবং টেক্সট এগুলো আলাদা কন্ট্রোল পাবেন। আপনি চাইলে এখান থেকেও মুভ করতে পারেন সরাসরি, আবার আপনি চাইলে এই শেপের ভিতরে ঢুকে এটার মধ্যে আরেকটা মোশন পাবেন, এটা শুধু শেপের জন্য। এখন আপনি এখান থেকেও করতে পারেন, দেখেন মুভ করতেছে, এখানেও অ্যানিমেশন করা যায়, দুই জায়গা থেকে করতে পারেন। তো আমি
যেটা দেখাইছি আপনাদেরকে, এই যে এখানে ছিল মোশনটা, ওইটাই দেখাবো। হ্যাঁ, এই শেপের ভিতরে এটা দরকার নাই। এবার অ্যানিমেশন করার জন্য আপনি দেখেন এই পজিশন যে লেখা, এটার পিছনে একটা স্টপ ওয়াচের মতো আইকন দেখা যাচ্ছে। ওই আইকনটা ব্যবহার করতে হবে। জাস্ট ক্লিক করেন, প্লে হেড যেখানে থাকবে সেখানে একটা কিছু অ্যাড হবে। তো আমি একটু সামনে রাখলাম, ক্লিক করে দিলাম। এই যে প্লে হেডের ভিতরে বা প্লে হেডের সোজা যে পয়েন্টটা অ্যাড হলো, এটাকে বলা হয় কি ফ্রেম। কি ফ্রেম। ওকে, তো এই কি ফ্রেম দিয়েই মূলত অ্যানিমেশনের কাজগুলো করা হয়। আচ্ছা, এখন অ্যানিমেশনটা কিভাবে হবে প্রথমে সেটা আপনাকে মাথায় সেট করতে হবে। আমি এটাকে অ্যানিমেশন করব কিভাবে, ধরেন আমার এই শেপটা অ্যানিমেট হয়ে এই দিকে চলে যাবে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে অ্যানিমেট হয়ে চলে যাবে। এইটুকুই করব। তো যেহেতু মুভ করার জন্য কে কাজ করবে? স্কেল না, রোটেশন না, পজিশন করবে। এখন আমাকে দেখাইতে হবে, এই যে টাইম লাইনের টাইম ফ্রেম কিন্তু বুঝাই দিয়েছিলাম, তাই না? আচ্ছা, তো এটাকে একটু জুম করলাম। আমাকে সফটওয়্যারকে বলতে হবে অ্যানিমেশনটা শুরু হবে কত সেকেন্ড থেকে। এই যে টাইম লাইন থেকে আমি 1 সেকেন্ড থেকে শুরু করব, শেষ করবো ধরেন 3 সেকেন্ডে। মাঝখানে ডিউরেশন কতটুকু? 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড সময় নিয়ে শেপটা এখান থেকে এখানে যাবে। তাহলে স্টার্ট পয়েন্টে একটা কি ফ্রেম, এন্ড পয়েন্টে আরেকটা কি ফ্রেম, এবং মাঝখানে পজিশনের যেই ইয়েটা মানে দূরত্বটা সেটা সেট করতে হবে। ওকে, মুখে বললাম, এবার করে দেখাচ্ছি। আর আমি একদম শুরু থেকে দেখাই। প্রথমে কি করব? স্টার্ট পয়েন্ট সেট করব। আমি 1 সেকেন্ড থেকে শুরু করতে যাচ্ছি। 1 সেকেন্ড বরাবর প্লেটটাকে রাখতে হবে, এখানে অটোমেটিক 1 সেকেন্ডের মধ্যে সেট হয়ে যাবে। এবার কি ফ্রেম দেন স্টার্ট পয়েন্টে, ব্যাস। এবার এন্ড পয়েন্ট 3 সেকেন্ড। এখানে আরেকটা কি ফ্রেম দরকার। সেকেন্ড কি ফ্রেমটা এখানে ক্লিক করলে আসবে না, বন্ধ হয়ে যাবে। সেকেন্ড কি ফ্রেম নিয়ে আসার জন্য এখানে ক্লিক, অ্যাড রিমুভ কি ফ্রেম, যেখানে কথা আছে দেখেন। সেকেন্ড কি ফ্রেম নিলাম এবং দেখেন অ্যানিমেশন হয় নাই কিন্তু। আচ্ছা, একটু কন্ট্রোল জেড করলাম। সেকেন্ড কি ফ্রেম যখন নিবেন তখন এইভাবে না নিয়ে এখান থেকে ক্লিক না করে আপনি যেটা করবেন, সরাসরি ভ্যালু চেঞ্জ করে দিবেন। ভ্যালু কি জন্য চেঞ্জ করব? এটাকে মুভ করাতে হবে, তাই না? তো যখনই আপনি মুভ করাবেন দেখেন অটোমেটিক আপনার কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আমি মুভ করে এখানে দিয়ে দিলাম। এবার দেখেন, ঠিক আছে, অ্যানিমেশন হয়ে গেছে। এবার প্লে করি, এই যে। এইটুকু যদি বোঝেন তাহলে সব ধরনের অ্যানিমেশন আপনি করতে পারবেন। এবার ধরেন আপনি চাচ্ছেন কি যে এটা 3 সেকেন্ড পর্যন্ত গেল, অর্থাৎ শেপে এটা একটু বড় করে দিই। এখন যাওয়ার পরে আবার সে পিছনে ব্যাক করবে, ধরেন 4 সেকেন্ড বা 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড বরাবর যখন আসবে তখন ব্যাক করবে। তাহলে কিভাবে ব্যাক করবে? এখান থেকে আপনি আবার ভ্যালুটাকে মাইনাস করে দেন। মাইনাস প্লাস বোঝার দরকার নেই, আপনি ভ্যালু ব্যবহার করে যেখানে নিতে চান সেখানে বসাবেন, ঠিক আছে? অথবা আপনি এখানে ক্লিক করেও বসাতে পারেন। আচ্ছা, ওটা একটু দেখি কি হলো। এই যে প্রথমবার চলে গেল, এরপর আবার এখানে ব্যাক করলো। এখন প্রিমিয়ার প্রোতে আমরা ওরকম কমপ্লেক্স কোনো অ্যানিমেশন করব না, তো বেসিক কিছু অ্যানিমেশন আপনাকে করতে হবে এখানে। যেমন অনেক সময় একটা শেপ মুভ করা লাগতে পারে, একটা টেক্সট মুভ করা লাগতে পারে, ইভেন একটা ফ্রেমও মুভ করা লাগতে পারে। তো মুভমেন্টটা যদি এইটুকু অ্যানিমেশন না জানেন তাহলে করতে পারবেন না। আচ্ছা, এরপরে ওই যে আপনাদেরকে বলছিলাম না যে জুম করার পরে কিভাবে আমাদের এই অবজেক্টটাকে সেন্টারে রেখে জুম করা যায়, সেটার জন্য আপনার এই কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে বেসিকটা এখানে দেখালাম। এখন আমরা এই ফ্রেমটা নিয়ে কাজ করব। তার আগে এগুলো একটু দেখাই দিই, স্কেলটা কিভাবে হয় মূলত।
অ্যানিমেশনের মাধ্যমে। কি ফ্রেম নিলাম, এই হচ্ছে কি ফ্রেম। কি ফ্রেম মুভ করা যায় কেমন। আচ্ছা, এবার সামনে এসে আমি স্কেল করে দিলাম। আচ্ছা, এটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে নাই। এই স্কেলটা ভিতর থেকে করতে হবে। কোন ভিতর থেকে? শেপের ভিতরে যেটা আছে সেটা করবেন। এটা করবেন, তাহলে সেন্টার থেকে হওয়ার চান্স আছে। কি ফ্রেম দিব, একটু সামনে গিয়ে ভ্যালুটা বাড়াই দেবো, জুম ইন। আবার ধরেন একটু পরে এসে জুম আউট হয়ে যাবে। এগুলো একদম বেসিক জিনিস। এ দেখেন, বড় হচ্ছে, ছোট হচ্ছে। তো এইটুকু যদি পারেন তাহলে ওই অবজেক্টটাকে বা সাবজেক্টটাকে সেন্টার করতে পারবেন। কারণ এখানে আমার দুইটাই লাগবে, পজিশন এবং স্কেল। ওকে, তাহলে আমাদের শেপটা দরকার নেই, শেপ ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি জুম করতেছি। জুম যে করব এটা অ্যানিমেশন হয়ে জুম হবে, ধাপ করে কিন্তু জুম হবে না, তাই না? তো প্রথমে লেয়ারটা সিলেক্ট করবেন, এরপর স্কেল। ধরেন আমি এই একটু সামনে যাব, এখানে এসে সাবজেক্টটা স্কেল হবে। এখন দেখি, স্কেল হচ্ছে। ও সাবজেক্টটা যেহেতু এক জায়গায় থাকতেছে না, তাই না, এদিকে সেন্টারে চলে আসতেছে। কিছুটা ফ্রেমের ভিতরে আছে, কিন্তু তারপর আমি চাচ্ছি আরেকটু সেন্টারে থাকুক। সেক্ষেত্রে প্রথমে জুম করবেন অ্যানিমেশন করে, পজিশনে যান। এবার প্রথম পজিশন, লাস্ট পজিশন। এই লাস্ট পজিশনে এসে এটাকে জাস্ট এভাবে মুভ করে সেন্টারে নিয়ে আসেন। এখন সেন্টার আছে না? এবার দেখেন, এই শেষটা কিন্তু সেন্টারের থেকেই হলো, কিন্তু তারপর সে চলে যাচ্ছে ওদিকে, ওটা তাহলে এখান থেকে আরেকটা আরেকটা মুভ করতে পারেন এইদিকে। তাহলে এখানে দুইটা দুইটা মুভমেন্ট দেওয়া হলো। একটা হচ্ছে শুরুর দিকে যখন সে লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইডে যাওয়া শুরু করলো, আবার রাইট সাইড থেকে লেফট সাইডে আসা শুরু করছিল, তখন এখানে আরেকটা মুভমেন্ট দিয়ে আমরা এই পজিশনটাকে ব্যালেন্স করলাম আর কি। এগুলো একদমই বেসিক জিনিস। আপনারা কিছু ভিডিও দিয়ে কয়েকবার একটু প্র্যাকটিস করলে দেখবেন অনেক ইজি মনে হবে। আচ্ছা, তো অ্যানিমেশন বন্ধ করবো কিভাবে? দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি ফ্রেম সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট চাপেন, বন্ধ হয়ে যাবে। অথবা এই যে প্যারামিটারের পিছনে স্টপ ওয়াচ আইকনে ক্লিক করে আপনি বন্ধ করে দিতে পারেন। দুইভাবেই অফ করা যায়। ওকে, এটা গেল। পেন টুলের মনে হয় কিছু পার্ট ছিল আজকে। পেন টুল, পেন টুল কিভাবে ব্যবহার করে সেটা একটু দেখেন। পেন টুলের আগে শেপ টুল গুলো দেখানো একটু দরকার, কারণ পেন টুল শেপের সাথে জড়িত আর কি। হ্যাঁ, এই পেন টুল শেপ টুল কখন দরকার? যখন আপনি একটা এলিমেন্ট তৈরি করবেন বা একটা অবজেক্ট বানাবেন, লাইক একটা শেপ তৈরি করবেন, যে শেপটা এখানে কোথাও দেওয়া নেই। ধরেন এখানে রেক্টেঙ্গেল আছে, রাউন্ড আছে, পলিগন আছে। এখন আপনার একটা কাস্টম শেপ তৈরি করতে হবে, যে শেপটা কোথাও এক্সিস্ট করে না আর কি। তখন তো ড্র করতে হবে। ওই ড্রয়িংটা তখনই করতে পারবেন যখন আপনার এখানে পেন টুলটা ভালো একটা কন্ট্রোলে নিতে পারবেন। তো এগুলো তো পারবেনই, আমি একটু দেখাই।
এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, রাউন্ড শেপ, পলিগন শেপ। ঠিক আছে, তাহলে 3 ধরনের শেপ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর বাইরে যদি কোনো শেপ লাগে তখন পেন টুল ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে 3টা লেয়ার আসছে, 3টা লেয়ারকে আমি এখন ডিলিট করে দিব। সরি, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট চাপলাম। এবার পেন টুল নেই, এবার আমি র্যান্ডম ক্লিক করে একটা শেপ ড্র করলাম। এখন শেপ দেখতে যেরকম হোক, এটা কিন্তু এখানে নাই কোথাও, তাই না? এটা কাস্টম হয়ে গেল। তাহলে পেন টুল ওরকম আহামরি না, মানে কঠিন কিছু না, জাস্ট আপনার কন্ট্রোলটা থাকা দরকার একটু। একটা শেপ তৈরি করতে হলে আমি ক্লিকটা কিভাবে করব বা শেপের আকৃতিটা কিভাবে নিব এইটুকু। এখন এভাবে র্যান্ডম ক্লিক করে যদি সামনে চলে যান তাহলে কি হবে, এরকম কর্নার কর্নার হয়ে যাবে। দেখেন কর্নার হয়ে যাচ্ছে, কর্নার কর্নার এরকম। যদি রাউন্ড করা দরকার হয় তখন কি করবেন, ক্লিক, পরের ক্লিকটা ধরে রাখতে হবে, মাউস ছাড়া যাবে না। এবার ড্র্যাগ করবেন, রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্লিক করে ড্র্যাগ করলে দেখবেন ওই জায়গাটা এভাবে রাউন্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে রাউন্ড তো করতে পারলেন। এখন কোনো একটা শেপ ড্র করার পর যদি এটাকে আবার রিশেপ করা লাগে, ফর এক্সাম্পল আপনার এই জায়গাটা ভালো লাগতেছে না, একটু চেঞ্জ করবেন, অথবা এই জায়গাটা একটু চেঞ্জ করা দরকার বা এই জায়গাটা চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে এই শেপটাকে আবার এডিট করা যায়। এই যে ছোট ছোট কোটার মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ভার্টেক্স, যেটা আপনারা যারা ডিজাইনার আছেন তারা এটাকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে চিনেন, তাই না, ফটোশপ, ইলাস্ট্রেটর। তো এখানে এটাকে বলা হয় ভার্টেক্স। ভার্টেক্স, এই ভার্টেক্স সিলেক্ট করে এখন আপনি এই জায়গাটা খুব ইজিলি এডিট করতে পারবেন। এই যে একটা লম্বা লাইনের মতো, এটাকে বলা হয় কার্ভ কন্ট্রোলার অথবা হ্যান্ডেল। এটা হ্যান্ডেল নামে পরিচিত, অথবা কার্ভ কন্ট্রোলার বলতে পারেন। এটার কাজই হচ্ছে কার্ভ কন্ট্রোল করা। এই যে কার্ভটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি শেপটা চাইলে রিশেপ করতে পারবেন। এই জায়গাটাকে পুরোপুরি কন্ট্রোল আছে আপনার হাতে। প্রত্যেকটা ভার্টেক্সের কাজই হচ্ছে এটা, যে ওই জায়গাটা আপনি যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারতেছেন। এই তো, এখন যেখানে ভার্টেক্স নাই অথবা অ্যাঙ্কর পয়েন্ট নাই, সেখানে অ্যাড করা যায়। পেন টুলটা এই পাথের উপর ধরবেন এবং ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে ছিল না, অ্যাড হয়ে গেছে। ওই যে একটা প্লাস সাইন দেখা যায়, দেখেন, ক্লিক করে ড্র্যাগ করলে দেখবেন চলে আসতেছে। ওকে, তো এগুলো একটু ট্রাই করবেন। আর যদি এটার এই শেপের কালার চেঞ্জ করা লাগে বা হালকা স্ট্রোক দেওয়া লাগে, সেক্ষেত্রে কি করবেন, লেয়ার তো আছেই, তাই না, চলে যাবেন হচ্ছে এখানে থেকে শেপ ড্র করার পর এখানে একটা আলাদা প্যারামিটার অন হয়ে যাবে শেপ এবং টেক্সটের ক্ষেত্রে। এইটাকে একটু এক্সপ্যান্ড করবেন, ভিতরে ঢুকতে হবে। এবার দেখেন এখানে ফিল লেখা আছে, কালার চেঞ্জ, আপনার যে কালার দরকার সেটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তাহলে ফিল কালার চেঞ্জ করতে পারবেন অবশ্যই। স্ট্রোক, এটা অন করবেন যদি স্ট্রোক দরকার হয়। যদি ডিফারেন্ট কালার লাগে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। ঠিক আছে, ফিল এবং স্ট্রোক অ্যাড হয়ে গেল। স্ট্রোকের সাইজ হচ্ছে এটা, আপনি চাইলে স্ট্রোকের সাইজ বাড়ায় কমায় অ্যাডজাস্ট করতে পারেন। ওকে ফাইন, অফ করে দিলাম। এটা হচ্ছে শ্যাডো, এটার সাথে হালকা একটা শ্যাডো দিতে পারবেন আপনি। ঠিক আছে, ওই যে এদিকে একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, শ্যাডোর কালার যে কোনো কালার শ্যাডো দেওয়া যায়, ব্ল্যাক দিতে পারেন, রেড দিতে পারেন। এটা হচ্ছে ডিস্টেন্স, যে কতটুকু ডিস্টেন্সে অ্যাপ্লাই হবে। আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আপনি শ্যাডোটাকে দিতে চান সেটা। এটা হলো অপাসিটি, অনেক বেশি গাঢ় দিবেন নাকি একটু হালকা করে দিবেন সেটা। এটা হচ্ছে ফেডনেস,
সফট হয়ে যাবে শ্যাডোটা, দেখেন অনেক সফট হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে শ্যাডো। ওকে ফাইন, তাহলে এখানে যা যা ব্যবহার করলাম এই শেপ টুলের মধ্যেও কিন্তু সেম, শেপের কালার চেঞ্জ করা, শ্যাডো দেওয়া সব একই জায়গা থেকে। দেখেন ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই হলো শ্যাডো, স্ট্রোক, ফিল কালার। এই তো আমি শ্যাডোটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার আসি গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করে সেটা একটু দেখব, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটা। তো আমি একটা ভিডিও নিলাম, এখানে যে গ্রিন স্ক্রিনটা এটার সাথে আপনার হালকা শ্যাডো আছে কিন্তু, হ্যাঁ। তো যখনই কোনো গ্রিন স্ক্রিন দেখবেন, মানে কিছু কিছু গ্রিন স্ক্রিন ইউটিউব থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে পাবেন, সেখানে কি হয় একদম সলিড গ্রিন থাকে, অর্থাৎ সেটা এক ক্লিকে কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। আর যখন আপনি নিজে শুট করতে যাবেন তখন ওরকম পারফেক্ট লাইট সেট আপ করতে পারবেন না, তখনই প্রবলেমটা হবে, তখন হচ্ছে এরকম শ্যাডো চলে আসতে পারে। হুম, তো এই শ্যাডো থাকলে কিভাবে রিমুভ করবেন সেটার জন্য মূলত আমার এই ভিডিওটাকে, মানে এই ভিডিওটাকে নেওয়া আর কি। এটা ইউটিউবে পাবেন সেম ভিডিওটা। হ্যাঁ, তো এখানে একটু এক্সট্রা কাজ করতে হবে, খুবই সহজ কাজ। একবার দেখালেই বুঝতে পারবেন। তো আমি এইটাকে রিমুভ করবো এখন। আচ্ছা, এটার জন্য একটা ইফেক্ট লাগবে। আমি যাবো, এখান থেকে চলে যাব ইফেক্ট প্যানেলে, এখানে লিখবো হচ্ছে আলট্রা কি, ULTRA, তারপরে KEY। আলট্রা কি লিখলেই আপনার অপশনটা পেয়ে যাবেন। তো এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিওর উপরে ছাড়তে হবে, ভিডিও লেয়ারের উপরে। ব্যাস, ছেড়ে দিলাম। ছাড়ার পর এখানে বেশ কিছু কাজ আছে, সেটা এখন করে দেখাবো। লং প্রেস তো বোঝেন নাই মনে হয়, তাই না? লং প্রেস, এটার মিনিং হচ্ছে লম্বা সময় ধরে ধরে রাখতে হয়, ঠিক আছে? লং, আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরে রাখবেন ক্লিক করে, হ্যাঁ, পেন টুলের উপরে, তাহলেই পেয়ে যাবেন। এই যে নিচে একজন অ্যান্সারও দিছে, থ্যাঙ্কস। ঠিক আছে, আচ্ছা আপনি কিছু দেখেন না। তো আমি তো গত ক্লাসে বলছিলাম যে আপনাদের নেট প্রবলেম হতে পারে, কারণ আপনারা কিন্তু সবাই এক জায়গায় না। কেউ একদম গ্রাম থেকে দেখছেন, কেউ হয়তো বা শহরে, তো সব জায়গায় নেট স্পিডটা একরকম না। হুম, তো আপনার নেটে প্রবলেম থাকতেই পারে, আপনি বের হয়ে আবার ঢুকবেন, বা নেটটাকে একটু রিস্টার্ট করবেন, হ্যাঁ, বা ভালো একটা নেট ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ক্লাস একদম ক্লিয়ার দেখা যাবে। এই ভিডিওগুলো লিংক দিছিলাম তো গত ক্লাসে। আপনি কি আজকে ফার্স্ট? বিক্রয়পুর, আজকে প্রথম ক্লাস আপনার? BF কি ঠিক যাবে? হ্যাঁ, ওকে। তাহলে এখানে কোন ইফেক্ট অ্যাপ্লাই করলাম? আলট্রা কি। এখন এই যে আলট্রা কি ইফেক্ট, যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার পরে সেটার লিস্ট কিন্তু এখানে পাবেন। কোথায়? ইফেক্ট কন্ট্রোলের মধ্যে সেটা চলে আসবে। এখন এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন ইফেক্টটাকে। তো দেখেন, খুবই সহজ কাজ। অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনার গ্রেড চলে যাবে না। তাহলে যাওয়াইতে হলে কি করতে হবে? একটু কাজ করতে হবে। এই দেখেন কি কালারের সামনে একটা আই ড্রপার আইকন আছে, এখানে ক্লিক করেন। একটা ক্লিক করে মাউস ছেড়ে দিবেন, তাহলে কি হবে? আই ড্রপারটা
আপনার মাউসের সাথে লেগে থাকবে। এরপর ওই আইড্রপার দিয়ে যেখানে গ্রিন আছে, হ্যাঁ, আপনার স্ক্রিনের ভিতরে বা মডেলের এখানে মানে যে কোনো একটা জায়গায় গ্রিনের উপর ক্লিক করে দিবেন। তাহলে সাথে সাথে গ্রিনটা চলে যাবে। আরেকবার দেখেন, আন্ডু করলাম, কন্ট্রোল জেড, আইড্রপার নিলাম, গ্রিনের উপর ক্লিক করলাম, গ্রিন চলে গেল। এখন এখানে পুরোটা যায় না কিন্তু দেখেন, এই যে এইদিকে কিছু গ্রিন রয়ে গেছে, কারণ হচ্ছে এখানে গ্রিন আর এখানে গ্রিন এক না। এই গ্রিনটা একটু ডার্ক ছিল আর কি, বা শ্যাডো ছিল, তো এটাকে আলাদা করে রিমুভ করতে হবে। হুম, তাহলে এরকম কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড যদি থাকে বা কমপ্লেক্স টাইপের গ্রিন যদি থাকে, সেক্ষেত্রে কি করবেন, আল্ট্রা কি ভিতরে আসবেন, আউটপুট, প্রথমে তো যেভাবে দেখালাম সেভাবে করবেন। তারপর এই যে নয়েজ গুলো রিমুভ করার জন্য আউটপুট থেকে আলফা চ্যানেল করে দিবেন। আউটপুট সেখানে কম্পোজিট করা আছে, আলফা চ্যানেল এরকম হবে সাদা কালো। এখন এই সাদা অংশটা হচ্ছে ভিজিবল, কালো অংশটা ইনভিজিবল। কালো অংশটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তাহলে আপনাকে শুধু মডেলটাই সাদা রাখতে হবে, বাকি অংশটা কি করতে হবে, কালো করে দিতে হবে। তাহলেই এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেটা করার জন্য আমরা একটু নিচে কিছু অপশন আছে, সেগুলো ব্যবহার করব। ম্যাট জেনারেশন, ম্যাট জেনারেশনে চলে আসবেন। এখানে কিছু প্যারামিটার আছে, এগুলো ব্যবহার করে আপনি এক্সপেরিমেন্ট করবেন, কারণ কোনো প্যারামিটার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। স্পেসিফিক কোনো ভ্যালু নাই, এটা ডিপেন্ড করে আপনার ভিডিওর উপরে বা আপনার শ্যাডোর উপরে। ওকে, আমি একটু নিচের থেকে শুরু করি, পেডেস্টাল টলারেন্স এগুলো একটু করে দেখি। দেখেন কমে যাচ্ছে। যে ম্যাক্সিমাম সরে গেছে, টলারেন্সটা একটু বাড়ায় দিলাম, শ্যাডোটা একটু কমায় দিলাম। এবার দেখেন ফুল ট্রান্সপারেন্ট। ব্যাস, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা যখন ফুল ব্ল্যাক হয়ে যাবে তখন আপনি ছেড়ে দিবেন। এবার আমার আমাকে আবার হচ্ছে এখান থেকে আউটপুট, এই অপশন থেকে চেঞ্জ করছিলাম তাই না, এই আউটপুটটাকে আবার আগের জায়গায় ব্যাক করতে হবে, অর্থাৎ আলফা চ্যানেল থেকে এখন আমরা আবার কম্পোজিটে ব্যাক করব। ঠিক আছে, হয়ে গেল কিন্তু। আচ্ছা, এখন এখানে আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, স্টিল ইমেজ অথবা ভিডিও, যে কোনো কিছু। আমি একটা ইমেজ নিয়ে আসি। তো এবার দেখেন, এই ইমেজটা যে বসাবো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো লেয়ার ফাঁকা নাই। তাহলে কি করতে হবে, এই ভিডিওটাকে ধরে একটু উপরে নিয়ে আসেন। এবার ফাঁকা হয়ে গেল, এই জায়গাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা রেখে দেন। তো দুই পাশে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিলাম।
এই তো এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তারপর হচ্ছে স্টিল ইমেজ, আপনার ইচ্ছা। তো এইটুকু করলে আপনার মোটামুটি ভালো একটা প্র্যাকটিস হবে। এখন এই ফুটেজ গুলো আসলে কোথায় পাবেন সেটা একটু দেখাই। প্রথমত ইউটিউবে তো পাবেনই। গ্রিন স্ক্রিন ফুটেজ লিখলেই চলে আসবে। এই যে অভাব নেই, এখানে অনেক ফুটেজ আছে। একটু নিচের দিকে খুঁজলে আপনি সেম ভিডিওটাই পাবেন যেটা আমি করে দেখালাম। এ দেখেন, এই যেটা এই ভিডিওটা দিয়ে প্র্যাকটিস করলে আপনার শ্যাডো রিমুভালটাও হয়ে যাবে। কিছু গ্রিন আছে দেখেন, এটা দেখেন এক ক্লিকে হয়ে যাবে। এগুলো হচ্ছে এক ক্লিকে রিমুভ হয়ে যাবে, এটাতে কিচ্ছু করা লাগবে না, এগুলো এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, সোর্স তো পেয়ে গেলেন কিভাবে পাওয়া যায়। এখন এখন আবার অনেকে জিজ্ঞেস করবে ইউটিউব থেকে ডাউনলোড করে কিভাবে। এটা আবার আরেক জিনিস, ইউটিউব থেকে ডাউনলোড করে আপনাকে শিখে নিতে হবে। হ্যাঁ, কয়েকটা প্রসেস আছে, যদি একেবারেই না পারেন যারা, তাদের জন্য বলে দিচ্ছি। আইডিএম ব্যবহার করবেন, তারা একদম বিগিনার। অনেকেই আছেন কম্পিউটার ভালো করে ব্যবহার করতে পারেন না, তারাও আছেন ভিডিও এডিটিং শিখতে। এগুলো আসলে মানে একটু রিসার্চ করে আসা উচিত। এগুলো বড় পিছনে কারণ আছে, আমি দেখছি তো অনেকে মানে কম্পিউটার অন অফ করা ছাড়া কিছু বোঝেন না। যাই হোক, কন্টিনিউ করেন, অসুবিধা নেই। Sorry. আচ্ছা, আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা যাদের আছে তারা এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবেন যে কোনো ভিডিও। যাদের নাই তারা কি করবেন, সরাসরি একটা ট্যাব নেবেন, এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও ডাউনলোড বা ডাউনলোডার। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটা বা দুইটা ওপেন করে রাখেন আলাদা ট্যাবে, এই যে নিউ লিঙ্ক, নিউ ট্যাব, ঠিক আছে এইভাবে। আমি দুইটা ওপেন করে রাখলাম। এখন আপনি যে ভিডিওটাকে ডাউনলোড করবেন সেইটার লিঙ্কটা এখানে, এই যে লিঙ্ক, ভিডিও লিঙ্ক, এটা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। দেন এখানে এসে যে লিঙ্কটাকে পেস্ট করবেন কন্ট্রোল ভি। পেস্ট করলে আপনার ডাউনলোড লিঙ্ক দেবে। অডিও, ভিডিওতে চলে আসবেন। এবার আপনি এখানে রেজুলেশন দেওয়া আছে যে নিচের দিকে ছোট, উপরের দিকে বড়, তো আপনি এটা ডাউনলোড করে নেন। এগুলো থেকে একটু ঘোরাবে আপনাকে। হ্যাঁ, কয়েকবার ডাউনলোডে ক্লিক করলে এই দেখেন, কারণ অ্যাড আসে তো ওদের, ওইখান থেকে একটা ইনকাম জেনারেট হয়। একটু সময় নিবে। এখানেও আমি ট্রাই করি, দুইটা সাইড থেকে ট্রাই করতেছি, দেখি কোনটা আমাকে দ্রুত দেয়। এই যে এখান থেকে দিয়ে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ভিএফএক্স, গ্রিন স্ক্রিন করা ছিল, ডাউনলোড হয়ে গেছে, আর লাগবে না আমার এটা। এরকম যে কোনো ভিডিও আপনি লিংক নিয়ে এই ওয়েবসাইটে দিলে আপনাকে ডাউনলোড করে দেবে, যদি আপনাদের আইডিএম নাও থাকে। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন। প্রথমে এই যে যে ফুটেজের কথা বললাম, এই ফুটেজ দিয়ে একটা করে নেবেন।
ঠিক আছে, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই সেম ভিডিও লিঙ্কটা যদি খুঁজে না পান তাহলে অনেকে নাও পেতে পারেন, আমি একটা লিঙ্কটা দিয়ে দিই। এই যে, হ্যাঁ, আন্ডু করবেন কন্ট্রোল জেড। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। ডাউনলোড অপশন তো অফ করা না, আপনি চেক করছেন? চেক করে দেখেন। রেজার টুল দিয়ে কাট করার পর আবার আন্ডু তো বললাম, সোর্স টুল। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখাবো না। সেভ করার পর রেজুলেশন খারাপ হয় কেন? কিভাবে সেভ করছেন? সেভ করার জন্য আমি এক্সপোর্ট করার প্রসেস দেখাইছি লাস্ট ক্লাসে, হ্যাঁ, ওইটা ফলো করবেন। কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু, আর কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু। রিডুর জন্য কন্ট্রোল শিফট জেড। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ পরে ভাই কি অবস্থা? আপনারা জয়েন করেন, লাস্টে গিয়ে পরে যেগুলো বলা হয়ে যায় সেগুলো আবার রিপিট করেন। ক্লাস করতে আসছেন, টাইমটা মেনটেন করলে কি হয়? এগুলো তো বলে দিছি অলরেডি। আপনারা 2-3টা ক্লাস পরে পাবেন মেসেঞ্জার গ্রুপ। অফিস থেকে না দিলে আমি কি করবো বলেন তো? কারণ শুরু থেকে দিলে ঝামেলা হয়। এখানে অনেকে ফিল্টার হয়, তো তো প্রথম দিকে দিলে ওই ফিল্টারিং এর ইস্যুটা থেকে যায়, ওনারাও গ্রুপে থেকে যায় আর কি। এই জন্য ফিল্টার হওয়ার পর, ফাইনাল ফিল্টারিং এর পরে যারা টিকে তারাই হচ্ছে গ্রুপে থাকে। এই জন্য ওইটার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ তো পাবেন, অবশ্যই পাবেন, একটু সময় লাগবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো করলেন তাই না? এই ফুটেজটা যে করবেন, ফুটেজের লিঙ্ক অলরেডি দিয়ে দিছি। তাহলে আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, ইউটিউবে গিয়ে লিখে সার্চ করবেন ভিএফএক্স, ভিএফএক্স গ্রিন স্ক্রিন ফুটেজ। এবার এখানে অনেক ধরনের ভিএফএক্স পাবেন। ফর এক্সাম্পল এটা একটা, একটু আগে যে ডাউনলোড করলাম প্লেনের ভিডিওটা, এটা একটা, এই যে ইগল পাখি এরকম, এরকম আরো অনেক আছে। হুম, এই যে হেলিকপ্টার নামতেছে, এগুলো আপনি আপনার সিনের মধ্যে অ্যাড করতে পারেন। আপনি কোনো একটা ভিডিও নিলেন বা একটা স্টিল ইমেজ নিলেন, হ্যাঁ, সেগুলোর মধ্যে আপনার কি করতে হবে? হুম, আহ, সেগুলোর মধ্যে এটাকে অ্যাড করতে হবে। ওকে, আমি একটু করে দেখাই। প্লেন ক্র্যাশ, এটা তো নিলাম ভিডিওটা। হুম, এইটাকে নিব, এটা ডাউনলোড করি, এখানে এসে লিঙ্কটা দিব জাস্ট। এখানে ডটের পরে ডাবল এস লিখে দিলেও হয়ে যায়। হ্যাঁ, এই যে এন্টার করলাম,
সেভ ফ্রম ডট নেট এখানে চলে আসে। হুম, এখান থেকে ট্রাই করতে পারেন। এই যে এখানে আবার প্রিমিয়াম করে দিছে এটা। আচ্ছা, এই যে হয়ে গেছে। হয়ে গেছে। এই দুইটা ভিডিওই আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে গেলাম। ব্যাস, এটা একটা আর হচ্ছে এটা একটা। মানে যে একটা স্টিল ইমেজ আছে আমি এটার মধ্যেই করে দেখাই। ধরেন এটাকে একটু স্কেল টু ফ্রেম সাইজ করতে হবে কারণ এটা বড় আছে। ওকে, এটা গ্রিন স্ক্রিন রিমুভ করবো তার আগে দেখেন শুরুতে একটা লোগো আছে না, লোগোটা কাটতে হবে। এখানে রেজার টুল কেটে দিলাম। এখন সিম্পলি আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেব। ওকে, তাহলে এটার উপর কি করতে হবে? ইফেক্ট, আলট্রা কি অ্যাপ্লাই করে দিলাম, হাইড্রোপার দিয়ে গ্রিনে ক্লিক, শেষ। দেখেন আমার এই সিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন। ঠিক আছে, একদম মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডের কোনো একটা অংশ এটা। এটা ভিডিওর মধ্যেও করতে পারেন, আবার হচ্ছে স্টিল ইমেজের মধ্যেও করা যায়। ব্যাস, একই জিনিস আমরা এই ক্র্যাক দিয়ে করতে পারি। এটা এখানে একটা ক্র্যাক আছে, অল্টার ধরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম। হ্যাঁ, ক্র্যাকটা কোথায়? এই যে এটা। তো এই ক্র্যাকটাকে আমরা আমাদের এই সারফেসে অ্যাড করব, ছোট করে অ্যাডজাস্ট করি। তার আগে ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, গ্রিনটা ফালে দিতে হবে এখন। তাহলে আগে যা করলাম সেম জিনিস, গ্রিনে ক্লিক। এবার দেখেন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখলে মনে হচ্ছে এই এখানে সারফেসটাই কিন্তু মানে একদম রিয়েলিস্টিক একটা ইফেক্ট মনে হচ্ছে। ঠিক আছে, এই ধরনের কিছু কনসেপ্ট আপনাকে বানায় তারপরে সাবমিট করতে হবে, কেমন? এই তো, তো দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম। একটা হচ্ছে আপনাকে ভিএফএক্স এর ভিডিওগুলো ব্যবহার করে একটা কনসেপ্ট বিল্ড করতে হবে, সেটা যদি একটু মিনিংফুল হয়। হ্যাঁ, আপনি এনে এনে জাস্ট গ্রিন স্ক্রিন রিমুভ করে ফেলে দিলেন, এক্সপোর্ট করে দিলেন, সেটা যাতে না হয়। তবে এখানে এটা কিন্তু একটা মোটামুটি মিনিং আছে যে একটা প্লেন এসে ক্র্যাশ করছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এরকম একটু কম্পোজিট করার চেষ্টা করবেন। এখন এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন এখানে। কিভাবে? ধরেন আমি এটাকে এটাকে উপরে নিলাম, অডিওটাকে নিচে, আর প্রিন্টটা যখন পড়লো একটু সামনের দিকে আসছে না, এখন যেখানে পড়ছে ওই জায়গাটা ধরেন ক্র্যাক করে দিচ্ছে, এখানে সার্ফেসটা ক্র্যাক করে ফেলছে। এই যে এটাকে অ্যাডজাস্ট করতে হবে একটু ছোট করে। আমি এটা একটু ওইদিকে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই জায়গাটা ক্র্যাশ করছে। বা প্লেন লেয়ারটা উপরে রাখতে পারেন। এবার দেখেন তাহলে গেল ওই জায়গাটা কিন্তু একদম ভেঙে চুরে শেষ। হুম, তো এইভাবে আপনি কম্পোজিশনটা নিজের মতো করে কম্বাইন করবেন আর কি। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হলো কি যেন বলছিলেন যে এক্সপোর্ট করতে পারেন না, ফাইল থেকে এক্সপোর্ট মিডিয়া। এখানে
ম্যাচ সোর্স অ্যাডাপটিভ বিটরেট অথবা হাই বিটরেট, আপনি দেখেন হাই বিটরেট থাকবে, অ্যাডাপটিভ হাই বিটরেট অথবা শুধু হাই বিটরেট থাকতে পারে। এটা যদি কোনো কারণে চেঞ্জ করে দেন তখন রেজলিউশন কমে যাবে, ফেটে যাবে। তখন ফরম্যাট থাকবে, এটা বলছিলাম H.264। আর এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে ফাইল নেম, যে আপনি এই ভিডিওটা কি নামে আপলোড করবেন, এক্সপোর্ট করবেন। এই 2-3টা জিনিসের বাইরে আর কিছু দরকার হবে না ইনিশিয়ালি। আপনি এখানে দেখতে পারেন স্টোরেজ সাইজটা, এস্টিমেট সাইজ 11 মেগাবাইট। তো এই সাইজটা অনেক সময় কমানো লাগে, তখন এই বিট রেট কমাবেন। হাই বিট রেট আছে, আপনি মিডিয়াম বিট রেট করবেন। দেখেন 11 মেগাবাইট আছে না, মিডিয়াম করে দিলাম, 7 মেগাবাইট হয়ে গেছে। যদি লো করে দিই, লো, তখন 3 মেগাবাইট হয়ে গেছে, দেখেন। ঠিক আছে, তো এটা যত লো হবে, যত নিচের দিকে যাবে, তখন রেজলিউশনও একটু কমবে, সাইজও কমে যাবে। এই তো, এগুলো একটু খেয়াল করবেন। এবার এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে আর কি, আমার এই লোকেশনে। তো কোন জায়গায় এক্সপোর্ট করবেন সেটা লোকেশন এখান থেকে সেট আপ করতে হবে, আপনি কোন ফোল্ডারে বা কোন জায়গায় এক্সপোর্ট করতে যাচ্ছেন। ওকে, তো ঠিক আছে, এবার কিছু কোশ্চেন নিয়ে আমি শেষ করব। অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে কিন্তু অলরেডি। হ্যাঁ, কোশ্চেন করেন, যাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এক্সপোর্ট কাজটা একটু যদি দেখাতেন। এক্সপোর্ট তো একটু আগে দেখালাম, আপনি কি এক্সপোর্ট করছিলেন? আচ্ছা, আপনার যে প্রবলেমটা সেটা স্ক্রিন শেয়ার করেন, বুঝতে পারছি। আপনার হচ্ছে ওই বাটন খুঁজে পাচ্ছেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, স্ক্রিন শেয়ার আমি তো ভাই মোবাইল থেকে করতেছি ক্লাস। তাইলে কেমনে কি করবেন? মোবাইল থেকে করলে সলিউশন করবেন কিভাবে? আপনার ওইখানে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করা নেই, যার ফলে ইন্টারফেস অনেক বড় হয়ে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ইয়ে, আচ্ছা, একজন আসেন, ওনার সলিউশনটা আগে দিই। আপনি যেটা করবেন, যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন, ওইখানে গ্রাফিক্সের যে ড্রাইভারটা, ওইটা ইনস্টল করলে এটা ঠিক হয়ে যাবে। আর যদি সেটা করতে না পারেন, তাহলে এন্টার চাপবেন। এন্টার, এক্সপোর্টে যাওয়ার পর এন্টার দিলে অটোমেটিক বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার এক্সপোর্ট হয়ে যাবে। সব কাজ শেষে আপনি এন্টার করবেন। আর ওই বাটনটা আপনার স্ক্রিনের নিচে পড়ে আছে, কারণ ওই স্ক্রিন থেকে আপনার ইন্টারফেস বড় হয়ে আছে, এজন্য রেজলিউশন ম্যাচিং হয় নাই। এটা গ্রাফিক্স ড্রাইভার মিসিং। এটা হচ্ছে আপনার পিসি ইস্যু, এটা অন্য কোনো ইস্যু না। ঠিক আছে, পরের কোশ্চেন কে বলবেন, বলেন। অ্যাপ ইনস্টল করার পরে সিস্টেম এরর দেখাইতেছে বারবার। ওইটা হচ্ছে আপনাদের যে নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন, না সফটওয়্যার রিলেটেড সব ইস্যু উনি সলভ করবেন। আচ্ছা স্যার, যদি ব্যাকগ্রাউন্ডে আপনার মানে কোনো সবুজ ফিল্ডের ছবি থাকে, এখন স্কাইয়ের ছবি না থাকে, তাহলে স্কাইটা তো আপনার কালো কালো থাকে। এখন ওই কালোটার জায়গায় আপনার স্কাই অ্যাড করব কিভাবে? কালোটার জায়গায় মানে আমরা গ্রিন স্ক্রিন দেখাইছি, কোনো হ্যাঁ হ্যাঁ মাল্টিপল হ্যাঁ, কালার না কিন্তু। গ্রিন জি স্ক্রিনের জি মধ্যে মানে সব জায়গায় সেম কালার থাকবে, পুরোটাই গ্রিন থাকতে হবে। জি জি জি, মানে গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে তো আপনার মানে একটা কিছু দেওয়া লাগবে ব্যাকগ্রাউন্ডে, তাই না? হুম 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 তো হ্যাঁ, ধরেন ফিল্ড দিলাম, উপরে কিছু নাই, তাহলে উপরে তো আপনার কালো থাকে। এখন উপরের কালোটার জায়গায় আপনার স্কাই অ্যাড করব কিভাবে? আচ্ছা আচ্ছা, মানে আপনি ফিল দিছেন, ফিলটা হ্যাঁ হ্যাঁ, পুরোটার মধ্যে না, তাই না? স্কাইয়ের জায়গাটা আলাদা, জি ওইখানে জি, আলাদা একটা লেয়ার নিয়ে বসাবেন। স্কাইয়ের একটা লেয়ার আলাদা করে বসাই দিলে হবে। ওইটা কি আপনার উপরে বসাইতে হবে? এটা নিচে বসাবেন। ধরেন আচ্ছা, আপনার এইটুকু হচ্ছে ফিল্ড, এই অংশটুকু ফাঁকা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি জি, তখন কি দেখি, করবেন, এই লেয়ারের নিচে, ধরেন এটা হচ্ছে আমার এই লেয়ার, এই হ্যাঁ হ্যাঁ, লেয়ারটার নিচে আপনার স্কাই লেয়ারটা ফালাবেন, বুঝতে পারছেন? জি, তাহলে কি হবে, যে এটার সাথে স্কাইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি উপরে রাখেন তাহলে কিন্তু মানে এই সারফেসের উপরে স্কাই চলে আসবে। ও, আর ফিল্ডটা নিচেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে ও, স্কাইটা নিচে থাকবে, তার নিচে আপনি যা রাখেন আর কি। বলেন। আসসালামু আলাইকুম, সোহাইল বলছিলাম, আশা করি ভালো আছেন। আমার জি একটা বলুন প্রশ্ন, প্লিজ। আমার দুইটা প্রশ্ন আর কি। একটা হচ্ছে আপনার হাই রেজলিউশনে যদি ভিডিও এক্সপোর্ট করতে চাই, যেমন আমার S24 যেটা দিয়ে ভিডিও 8K চাইলে ভিডিও করা যায়, তো এটা আমি যদি এক্সপোর্ট করতে চাই তাহলে যদি একটু দেখাইতেন।
মোবাইল ফোনের 8K ভিডিও আসলে অতটা মানে ওটার ফ্রেম ক্যাপচার হয় না ওরকম ভাবে, হ্যাঁ, S28 যেটাই বলেন। আইফোনে আবার মোটামুটি ফ্রেম ক্যাপচারটা ভালো হয়। তো আপনি সেক্ষেত্রে এখান থেকে আসার পর এক্সপোর্ট যখন দিবেন, এগুলো একটা আছে ব্লুরে, এটা 8K বা 4K যখন হয় তখন এটা ইউজ করতে পারে। ব্লুরে রেজলিউশন আরো বেশি হয়, যদিও 8K তে ব্লুরেটা ব্যবহার করা যায়। বাকি সব যদি এখানে রাখেন, রেজলিউশনটা মূলত ইয়ার থেকে ভিডিও থেকে নিয়ে নেয়। এটা হচ্ছে রেজলিউশন, যে 1280। এবং যখন আপনি ভিডিওটা ইম্পোর্ট করবেন এখানে, তখন আলাদা স্যার, সিকোয়েন্স না নিয়ে দেখেন, আমরা ধরলাম এইটা হচ্ছে আমার ভিডিও, বা এটা হচ্ছে ভিডিও, এটা আমার 8K তে রেকর্ড করা আছে, কোনো সিকোয়েন্স জেনারেট করার দরকার নেই আলাদা। এটাকে ডিরেক্টলি এখানে ওপেন করে দেন, তাহলে আপনার কোনো ঝামেলায় থাকলো না। এইটার মধ্যে যেই রেজলিউশন আছে, সেটা বেশি হোক কম হোক, 4K হোক 8K হোক, ওইটাকে ব্যবহার করেই মেশিন কি করবে, সে নিজের মতো করে একটা, নিজের মতো না মানে এটার সাথে যে ডিটেলস আছে সেটাকে বেস করে একটা সিকোয়েন্স তৈরি করে দেবে। এখানে কোনো কিছু মিসিং হওয়ার চান্স নাই, ঠিক আছে? তাহলে আপনি আলাদা করে কাস্টম সিকোয়েন্স না নিয়ে ইম্পোর্ট করার পর ওই ভিডিওটাকে সরাসরি এখানে ওপেন করবেন, ঠিক আছে? তাহলে আপনার আমরা যে ঝামেলা শেষ। আমরা যে 1080 30p দিয়ে সেভ করি, তখন এটাতে কোনো ঝামেলা হয় না নাকি? ভিডিও রেজলিউশন ঠিকই থাকে? আমি তো ওইটাই বললাম, ওইটা করবেন না। ওইটা না করে ভিডিওর মধ্যে যে রেজলিউশন থাকবে সেটা দিয়ে ওপেন করে দিবেন, তাহলে 1080-তে যাবে না। এটা আপনার না, ভিডিওতে না, যদি 8K থাকে, সেই 8K তেই আসবে। এক্সপোর্ট করতে গেলে তো ওইটা দেখায়। ওইটা দেখাবে না তখন, আপনি হয়তো শুরুতে দিয়ে রাখছেন ওইটা, এই জন্য দেখাইছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি টিকটকের জন্য ফ্রেম নেই, তাহলে ফ্রেম সাইজটা কিভাবে নিব এটা যদি তখন সিকোয়েন্স বানাইতে হবে, সেটিংসে গিয়ে কাস্টম, এখানে 1080-1920, 1080, 1920? তারপর এখানে 1920। এই যে এটা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে টিকটক। জি, ওয়েলকাম। আচ্ছা, এরপরে আর কি? আমার বিষয়টা হলো যে আমরা তো ভিডিওটা যে ক্লাস শেষ হলে যে ভিডিওটা পাই, মানে রেকর্ডেড ভিডিওটা, সেটা তো ডাউনলোড করতে পারি না। সেই অ্যাক্সেসটা কি দেওয়া যায় না আমাদের? মানে আমাদের অনেক সময় কি অফলাইনে ভিডিওটা দেখা লাগে, মাঝে মধ্যে গাড়িতে থাকি, তখন আর কি প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, ডাউনলোড এক্সেস দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, আপনি আমরা যখন এর ভিডিও আগে পাবেন, অনেক ভিডিওটা সময় ডাউনলোড দেখা করতে যায়। পারিনি। আচ্ছা, আমি বলতেছি, এই ভিডিওটা গুগল থেকে হচ্ছে সরাসরি, হ্যাঁ, অর্থাৎ গুগল মিট থেকে, গুগল মিটের একটা নিজস্ব রেকর্ডার আছে, ওইটা দিয়ে রেকর্ড করা হচ্ছে। তো এটাতে সুবিধা আছে, যেমন সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো থাকে এটাতে। আর যদি বাইরের কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে করা হয়, অনেক সময় সাউন্ড একটু ডাউন হয়ে যায়, যেমন হোস্টের সাউন্ড। এর আগে যেগুলো হয়েছে, যে আমি কথা বলতেছি না, আমি হচ্ছে এটার হোস্ট, আপনাদের এই আজকের যে কল, তো এই হোস্টের সাউন্ডটাকে ডাউন করে দেয়। অর্থাৎ পার্টিসিপেন্টদের সাউন্ড পারফেক্ট থাকে, একদম লাউড, বাট লাইভে ঠিক থাকে। রেকর্ডিং এ যখন শুনতে যাই, তখন স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, কি বুঝতেই পারে না কথা, এতটাই ডাউন করে দেয়। তো এই প্রবলেমটা আসলে লাইভ গুগল মিট থেকে করলে হয় না, রেকর্ড করলে এই প্রবলেমটা হয় না। দ্বিতীয়ত হচ্ছে, গুগল মিট থেকে যখন রেকর্ড হয়, এটা সেভ হতে সময় নেয় অনেক, সাথে সাথে রেকর্ডটা পাওয়া যায় না, ফাইলটা পাওয়া যায় না। এটা ওরা হচ্ছে ওই রেন্ডার হয় অটোমেটিক। এখন সেটার জন্য একটা সময় নেয়, মানে অনেক সময় দেখা যায় 2-1 ঘন্টার মধ্যেও পাওয়া যায় না যদি বড় ভিডিও হয়। অনেক সময় দেখা যায় 3-4 ঘন্টা পরে আসে। তো 3-4 ঘন্টা তো আমি বসে থাকবো না এটার জন্য, তাই না? তো এটার জন্য অফিসিয়ালি টাইম দেওয়া হয়েছে কি 24 ঘন্টা। 24 ঘন্টা পরে আপনাদেরকে ভিডিও দেওয়ার একটা টাইম অফিস থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার হলো, ওই যে ডাউনলোডের কথা যেটা বললেন, হ্যাঁ, এটা করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হয়। এটা ইন্টারনাল কিছু কাজ আছে, ওইটা না করে দিলে আপনারা ডাউনলোড করতে পারবেন না। বাট পারমিশন অফ করে রাখা বা আপনাদেরকে ডাউনলোড অ্যাক্সেস না দেওয়া, এইটা করা হয় না। তো ওইটার জন্য কিছু জিনিস অন করে দিতে হয়, সেটার জন্য সময় লাগে একটু। তো সবগুলোতেই পাবেন। তবে যদি দেখেন যে ডাউনলোড আজকে আপলোড হয়েছে, বাট সাথে সাথে ডাউনলোড পাচ্ছেন না, একটু ওয়েট করবেন। 1 দিন বা 2 দিন, এরপরে আপনি ডাউনলোড অ্যাক্সেস পেয়ে যাবেন। তো সবগুলোতেই আপনাকে ডাউনলোড অ্যাক্সেস দেওয়া হবে, অসুবিধা নেই। ওকে, পরের কোশ্চেন।
আচ্ছা স্যার, মানে আমরা আজকে যেই অ্যাসাইনমেন্টটা দিলেন সেটা আমি একদম ক্লিয়ার হতে পারলাম না যে দুইটাই কি আমরা গ্রিন স্ক্রিনের ভিডিওর কাজ করব, মানে দুইটা কি গ্রিন দুইটাই স্ক্রিনের ভিডিও? আচ্ছা, দুইটা গ্রিন স্ক্রিনের একটা কাজ করবেন, দুইটা একটা কনসেপ্ট। মানুষের থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আর একটা হলো আপনার ভিএফএক্স টাইপের। হুম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার আপনার থেকে কিছুদিন আগে আফটার ইফেক্টের কোর্স করছিলাম আর কি, কিন্তু সার্টিফিকেট এখনো পাইনি স্যার। আচ্ছা, ব্যাচ নাম্বার কত? স্যার এটা তো সঠিক মনে নাই, 2501 মেবি হতে পারে, বি 2501 হয়তো। এটা 1 থেকে 1.5 মাস মতো হয়েছে স্যার, মতো আগে শেষ হয়েছে। তাহলে একটা হচ্ছে 2504 আর একটা হচ্ছে 3, দুইটা শেষ হয়েছে মোশন। তাহলে 3 হবে স্যার সম্ভবত। আচ্ছা, আপনি কি এক্সাম দিচ্ছেন? জি স্যার, এক্সাম দিছিলাম স্যার। ঠিক আছে, আপনার ইমেইল, ফোন নাম্বার এবং নাম, যেই ইনফরমেশন গুলো এক্সাম শিটের মধ্যে দিচ্ছেন, ওখানে 3টে দেওয়া লাগে, নাম, ইমেল, ফোন নাম্বার, এই 3টা আমাকে পাঠিয়ে রাখেন ইনবক্সে, হ্যাঁ, চেক করতে হবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যালো। বলেন। হ্যাঁ ভাইয়া, আমি লাস্ট ক্লাস করতে পারিনি, আমার একটা অনুষ্ঠান ছিল ওই জন্য। ওইখানে মানে আপনারা ওই কোন ভার্সন ইউজ করছেন, প্রিমিয়ার প্রোর কত সালের ভার্সন এটা ইউজ করছেন? এটা আপনি ক্লাসের ভিডিও দেখেন, হ্যাঁ, ওই ভিডিও ভাইয়া, আপলোড করা হ্যাঁ। আছে, এখানে সব দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, 2019। আচ্ছা আমি তো মানে আমার কাছে 23 ভার্সনের সবকিছু আছে, মানে অ্যাডোবির, তো সমস্যা হবে 2023 সালের? না, সমস্যা নাই, এটা ইউজ করা যায়, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাইয়া, আমি প্রথম ক্লাস করতে পারিনি, আমি গতকাল এডমিশন নিয়েছি এই ব্যাচে। তো প্রশ্ন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট আমি কিভাবে কোন জায়গা থেকে ডাউনলোড করব? আপনি গ্রুপে অ্যাড হয়েছেন, ফেসবুক গ্রুপে? হ্যাঁ। ওইখানে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করানো ওখান থেকে, ড্রাইভের লিঙ্ক শেয়ার করা আছে। হ্যাঁ, ওই ক্লাসের ভেতরেই এটা বলা আছে। ক্লাসে না, আলাদা লিঙ্ক দেওয়া আছে, সফটওয়্যার লিঙ্ক। এবং ওইখানে সাপোর্ট, হ্যাঁ, ওখান থেকে সরাসরি আমি সফটওয়্যার সাপোর্ট যিনি দেয় তার নাম্বার সহ টাইমও শেয়ার করা আছে। আপনি গ্রুপটা একটু ভালো করে স্ক্রল করেন, ওখানে পেয়ে যাবেন সফটওয়্যার লিঙ্ক দেওয়া। এবং সফটওয়্যার ইস্যু হলে, হ্যাঁ, ইনস্টল করতে কোনো সমস্যা হলে ইমরান নামে একজনের নাম্বার দেওয়া আছে, ওইখানে একটু যোগাযোগ করবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। কোশ্চেনটা সিলি বাট